কি ভাই, ভয় পেয়েছিলেন? আতঙ্কিত হয়েছিলেন? সেই ভয় আতঙ্ক এখন কিছুটা কমলেও পুরোপুরি যায়নি। আপনার কাছে মনে হচ্ছিল কিংবা এখনো একটু একটু মনে হয় যে পাকিস্তান এই টেস্ট ম্যাচটা বাংলাদেশকে হারিয়ে দিলেও দিতে পারে। ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই। আমি আগেও বলেছিলাম, আমি আবারও বলি, 1877 সাল থেকে যে টেস্ট ক্রিকেট হচ্ছে, এই 149 বছরে 2617টা টেস্ট ম্যাচে কখনোই কোনো দল চতুর্থ ইনিংসে 437 রানের টার্গেট, এত বড় টার্গেট তাড়া করে জিততে পারেনি। পাকিস্তানও পারবে না। হ্যাঁ, সিলেট টেস্টের এই চতুর্থ দিনটাই এক্সাইটিং ছিল। কখনো কখনো মনে হচ্ছিল যে না, কি না কি হয়ে যায়। আরে ভাই, টেস্ট ক্রিকেটটাই তো এরকম। এইখানে ক্রিকেটারদের স্কিলের, মেন্টালিটির টেস্ট হয়, পরীক্ষা হয়, এবং সেই সৌন্দর্যটা, টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটা আমরা আসলে দেখতে পেয়েছি টু সাম এক্সটেন্ট। কিন্তু বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিতবে না, পাকিস্তান এই ম্যাচটা জিতে গেলেও যেতে পারে, এমনটা ভাই আমার কখনো এক বিন্দু কোনো একটা মুহূর্ত মনে হয়নি। মনে হওয়ার কোনো কারণও নেই। বাংলাদেশ টু গুড এই পাকিস্তানের জন্য, এবং চতুর্থ দিন শেষেও আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন পঞ্চম দিনে আমরা এই টেস্ট ম্যাচটা জিততে যাচ্ছি। অবশ্য যদি বৃষ্টি না বাগড়া দেয়। অবশ্য এই বৃষ্টির বাগড়ার কথা আমরা পুরো সিলেট টেস্ট জুড়েই বলছি, কিন্তু 4টা দিনে কিন্তু ওইরকম কোনো বাগড়া দেয়নি। আশা করছি পঞ্চম দিনেও সেটা দিবে না। আশা করছি বাংলাদেশ আমরা পাকিস্তানকে পাকিম্বুয়ে বানিয়ে রুটিন জয়টা তুলে নিতে পারবো। 437 রানে যখন টার্গেট দিয়েছি তখন অনেকেই আপনারা বলছিলেন আমার ওই যে আগের ভিডিওর কমেন্টসে যে না, আমরা 200 রানে জিতে যাব, 250 রানে জিতে যাব। টেস্ট ক্রিকেট তো হবেই, কোথাও না কোথাও কোনো না কোনো একটা ফেজে গিয়ে একটা প্রতিরোধ হবে, একটা জমজমাট লড়াই হবে, কিছু উত্থান পতন থাকবে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে রেজাল্টটা সেম। বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিততে চলেছে, এবং এইটা কখনোই, এই সত্যটা কখনোই আসলে মিথ্যা হবার পথে ছিল না। চতুর্থ দিন যে খেলা হলো, সেই খেলা শেষে পাকিস্তানের স্কোর এখন 7 উইকেটে 316। পঞ্চম দিনে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন আরও 121 রান, বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 3 উইকেট। উইকেটে পাকিস্তানের সেট ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান রয়েছেন 75 রান করে, কিন্তু ওই 3টা উইকেট নিতে তো আমাদের 3টা বলই লাগে। আমি ফিফথ ডেতে খুবই এক্সপেক্ট করছি যে পাকিস্তানের এই 3 উইকেট দ্রুত তুলে নিয়ে ম্যাচটা আসলে আমরা জিতেই যাব। আমিও যেমন বলেছিলাম যে পাকিস্তান খুব ভালো খেললে হয়তোবা 100 রানে হারবে, হয়তোবা এখনও তারা 100 রানে হারের পথেই রয়েছে। দেখা যাক ফিফথ ডেতে কী হবে, সেটা আরও কিছু আমাদের এক্সাইটমেন্ট উপহার দিতে পারে কিনা সেটা তো আমরা দেখবই। তবে এই যে চতুর্থ দিনটা হলো, সেই চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটা তা নিয়েই আলোচনাটা করছি। দেখেন, পাকিস্তান আজকে লড়াই করেছে, ভালো লড়াই করেছে, সেই ক্রেডিটটা তাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে। যেমন ফার্স্ট সেশনটাতে তারা 101 রান তুলে ফেলেছে। 437 রানের টার্গেট অ্যাচিভ করা এটা ইম্পসিবল, এইটা ইম্পসিবল। এখানে কোনো মানে মাঝামাঝি আসলে কিছু না। কিন্তু স্টিল পাকিস্তান যে পজিটিভ ইন্টেন্টে যে ব্যাটিংটা করেছে এবং এক সেশনে 101 রান তুলে ফেলেছে, সেই ক্রেডিট তাদের দিতে হবে। বাংলাদেশ ওইখানে 2 ওপেনার পাকিস্তানের উইকেটটা তুলে নিয়েছে, এবং সেইখানটাতে আপনি দেখেন যে ফার্স্ট উইকেট আবদুল্লাহ ফজলের যে নাইট রানার বলে তিনি যে আউট হলেন, সেইখানে গালিতে কি অসাধারণ একটা রিফ্লেক্স ক্যাচ মেহেদী হাসান মিরাজ নিয়েছেন। এরপরে সেই মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়ে গেলেন আরেক ওপেনার, তিনি ওইখানটাতে হচ্ছে গিয়ে আম্পায়ার্স কলে গিয়ে আউট হয়েছেন আজান। বাংলাদেশ এই 2টা উইকেটই ফার্স্ট সেশনে পেয়েছে, কিন্তু উইকেটে ছিলেন বাবর আজম, এবং শান মাসুদের সঙ্গে তার পার্টনারশিপটাও জমে উঠেছিল। লাঞ্চের পরও কিন্তু সেই পার্টনারশিপটা কন্টিনিউ করছিল। 90+ হয়ে যায় পার্টনারশিপ, কিন্তু 92 রান যখন ওই জুটির, তখন বাবর আজম 50-র কাছাকাছি 52 বলে 47 করেছেন। ওই সময়টা তিনি সত্যিকার অর্থে আমাদেরকে একটা উইকেট গিফট করে দিলেন বাংলাদেশ, মানে নিজের উইকেটটা নিজেই গিফট করে দিলেন, বিলিয়ে দিলেন আর কি। কারণ তাইজুল ইসলামের ওই বলটা আসলে খুবই নিরীহ একটা বল ছিল, বাজে বল ছিল আমি বলবো, ডাউন দ্য লেগ বেরিয়ে যাচ্ছিল। সেইটা বাবর আজমের হচ্ছে গিয়ে ওই যে একটুখানি ফেইন্টে টাচ হয়ে সেটা আমাদের কিপার লিটন দাসের কাছে তিনি পরিণত হন। বাবর আজমের ওই লাকি ব্রেকটাই ওইটা আমাদের জন্য, টেস্ট ম্যাচে তো এরকম হবেই, কনসেন্ট্রেশনের তো পরীক্ষা। সো ব্যাটসম্যানদের ওই যে ল্যাপস অফ কনসেন্ট্রেশন হয়েছে বাবর আজমের, সেই জায়গাটাতে আমরা ওই উইকেটটা পেয়ে গেছি। ফলে
ফলে 92 রানের ওই পার্টনারশিপটা আমরা ভাঙতে পেরেছি। সেইটা একটা গুরুত্বপূর্ণ, বাবর আজমের উইকেট তো সবসময়ই গুরুত্বপূর্ণ। সৌদ শাকিল তিনি আউট হয়ে গেলেন, নাহিদ রানার অনেক বাইরের একটা বল তাড়া করতে গিয়ে তার ব্যাটে সেটা লেগে ওইটাও লিটন দাস ক্যাচ ধরেছেন। আর গুরুত্বপূর্ণ যেই উইকেটটা আমরা তুলে নিয়েছি সেটা হচ্ছে শান মাসুদের উইকেট। শর্ট লেগে তাইজুলের বলে মাহমুদুল হাসান জয় দুর্দান্ত একটা রিফ্লেক্স ক্যাচ নিয়েছেন, দারুণ একটা ক্যাচ নিয়েছেন। ওই যে মিরাজের ক্যাচের কথা বলছিলাম, সেইটা তো তাও গালিতে একটু সময় পেয়েছিলেন, কিন্তু এইখানটাতে শর্ট লেগে জয় আসলে কোনো সময়ই পাননি, বলটা একেবারে হাতের মধ্যে তার জমে গিয়েছে। 71 রান করা এই শান মাসুদের উইকেটটাও যখন আমরা তুলে নিয়েছি, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এই ফোর্থ ডেতেই যে জয়টা পেয়ে যায় সিলেটে কিনা, সেরকম একটা জায়গাও তৈরি হয়েছিল। কারণ 162 রানে তাদের 5 উইকেট চলে গিয়েছে, জয়ের জন্য তাদের আরও 275 রান করতে হবে, হাতে 5 উইকেট রয়েছে। সেইটা তো আসলে ইম্পসিবলই ওই মোমেন্টে মনে হচ্ছিল। তারপরে কি হলো? তারপরে একটা পার্টনারশিপ হলো, মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে সালমান আলী আগার একটা জুটি হলো, এবং সেই জুটিটা 50 পেরোলো, 100 পেরোলো, এবং যেই রানটা তাদের প্রয়োজন ছিল 275, সেইখান থেকেও রান কমতে থাকলো। আমাদের ভয় বাড়তে থাকলো, টেনশন বাড়তে থাকলো, কিঞ্চিত আতঙ্কের জায়গাও আসলে কোথাও না কোথাও মনে হচ্ছিল যে তৈরি হচ্ছিল। কেননা পাকিস্তান তো মনে হচ্ছিল যে সেই 437 রানটাকে দৃষ্টিসীমার মধ্যে নিয়ে আসছে। তারপরেই শেষ বিকালে তাইজুলের ম্যাজিকই আমি বলবো। কেননা ওই সময় তাদের যেই পার্টনারশিপটা 134 রান হয়ে গেছে, জয়ের জন্য আর 141 রান প্রয়োজন। কাগজে কলমে যদি আপনি হিসাব করেন তাহলে তো পাকিস্তানের জয়ের সম্ভাবনা ছিলই। আমি বলছি যে আমার কখনোই মনে হয়নি পাকিস্তান জিততে পারে, কিন্তু আপনি কাগজে কলমে গেলে তো মনে হতে পারে যে না, হ্যাঁ 134 পার্টনারশিপ হয়ে গেছে, হাতে 5 উইকেট রয়েছে, আরও 141 লাগবে, এটা তো হতেই পারে। এবং তাইজুলের ম্যাজিকটার কথা বলছিলাম যে নতুন বল হাতে নিলেন তিনি, সেকেন্ড ওভারই ইনফ্যাক্ট সেইটা, নতুন বলাতে প্রথম ওভারটা শরীফুল করেছেন, তারপরে তাইজুলের যে বলটা দেওয়া হলো সেইখানটাতে তিনি বোল্ড করে দিলেন সালমান আলী আগাকে, 71 রান করা। এবং বোলটাও তিনি কি সুন্দরভাবে সেট করেছেন, মানে সেট আপটা করেছিলেন যে আগের বলটা একটু শর্ট অফ লেন্থে ছিল, অফ স্ট্যাম্পের বাইরে ছিল, এবং সেটা হচ্ছে গিয়ে স্পিন করে বেরিয়ে গিয়েছিল সালমান আলী আগার। আর ভেরি নেক্সট বলটা একটু ফুলার লেন্থে ছিল, স্ট্রেইট গিয়েছে, কোনো স্পিন করেনি। সালমান আলী আগা ফরওয়ার্ড ডিফেন্সিভ শট খেলেছিলেন, কিন্তু হায় বেচারার প্যাটকে ফাঁকি দিয়ে সেইটা একেবারে স্ট্যাম্প ভেঙে দেয়, বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত ব্রেক থ্রুটা পেয়ে যায়। এই ব্রেক থ্রুটা আমরা পাবই, কখনো না কখনো পাবই, মানে 437 রান ভাই, এটা তো বললেই আর হয় না। ফলে সেই ব্রেক থ্রুটা আমরা কখন পাই? একেবারে দিনের খেলার শেষ ভাগে গিয়ে এই যে নতুন বল স্পিনারের হাতে তুলে দেওয়া, এবং সেইখান থেকে তাইজুল যে ব্রেক থ্রুটা দিয়ে দিলেন, তারপরের ওভারটাতে তো আমরা আরও একটা উইকেটও পেয়ে গেলাম। সেইখানে অবশ্য মোহাম্মদ রিজওয়ানের নির্বুদ্ধিতার দায় আছে, এবং তিনি যে লিটন দাসকে দেখে কিছু শেখেন নাই সেইটারও দায় রয়েছে। লিটন দাস এই টেস্টেই তো টেইলেন্ডারদের কিভাবে গার্ড দিয়ে সেভ করে করে তাদের ছায়া দিয়ে তাদেরকে স্ট্রাইক না দিয়ে বেশিরভাগ স্ট্রাইক নিজে নিয়ে এই বাংলাদেশের স্কোরটাকে বড় করেছেন, নিজে সেঞ্চুরি করেছেন। আর দিনের খেলার একেবারে শেষ ভাগ রিজওয়ান সেইখানে তাইজুলের প্রথম বলে সিঙ্গেল নিয়েই হাসান আলীকে এক্সপোজ করে দিলেন বাকি 5 বলের জন্য। হাসান আলী অবশ্য ততক্ষণ ওয়েট করেনি, সেকেন্ড বলটাতেই তিনি ওই স্লিপে শান্তর কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন। ফলে এখনো মোহাম্মদ রিজওয়ান রয়েছেন, তিনি 75 রানে নট আউট আছেন। সাজিদ খানও ক্রিজে আছেন, যিনি প্রথম ইনিংসে ওই যে 3টা ছক্কা মেরেছিলেন। তাদের 121 রান প্রয়োজন জয়ের জন্য। কিন্তু ভাই বাংলাদেশের প্রয়োজন আসলে 3টা বল, বাংলাদেশের প্রয়োজন 3টা উইকেট, এবং আমি ভেরি মাচ হোপফুল এবং আমি ভেরি মাচ সার্টেন যে 5th ডেতে আমরা পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট ম্যাচটা জিততে চলেছি। তাহলে আজকে 4th ডে যে একটা গেল, একটা এক্সাইটিং ডে গেল, মানে ঠিক আছে একটা এক্সাইটমেন্ট এসেছে আর কি ম্যাচে। সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? আমি সারাটা দিন ধরেই ভেবেছি মোমেন্ট অফ দ্য ডে বাবর আজমের উইকেট। কেন? বাবর আজম উইকেট সবসময় গুরুত্বপূর্ণ, এবং তিনি যেইভাবে আউট হয়েছেন, তিনিও আউট হয়েছেন নির্বোধের মতোই। সো সেই জায়গাটাতে তো ওইটা মোমেন্ট অফ দ্য ডে হবার দাবিদারি বটে। বাংলাদেশ এরকমভাবে একটা উইকেট এই ব্রেক থ্রুটা পেয়ে গিয়েছে। অথবা আপনি যদি ওই যে 2টা ক্যাচ যে ধরেছেন মিরাজ এবং জয়, স্পেশালি জয়ের ক্যাচটা, মিরাজেরটাও বলতে হবে, সেগুলোর কথাও ভেবেছিলাম। কিন্তু দিনের খেলার ওই শেষ ভাগে ম্যাচের রংটা এমনভাবে আরও এক দফা নিজেদের দিকে নিয়ে আসলেন তাইজুল, স্পেশালি সেই উইকেটটা, সেই ব্রেক থ্রুটা, সেই যে সালমান আলী আগাকে তিনি একটা স্ট্রেইটার বলটা তিনি যে হচ্ছে গিয়ে বোল্ড করে দিলেন, সেইটাই আমার কাছে এই চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে। সেইটাই আপনাদের অনেকের আতঙ্ক, ভয়, আশঙ্কা কিছুটা কমিয়ে দিতে সক্ষম হয়েছে। যদিও
আমার মধ্যে বিন্দুমাত্র আশঙ্কা কখনোই ছিল না। শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। কখন ব্রেক থ্রুটা পাবো? এখনো যেমন সেই সময়ের অপেক্ষা, কখন পাকিস্তানের শেষ ৩ টা উইকেট তুলে নিয়ে বাংলাদেশ জয়ের আনুষ্ঠানিকতা পূর্ণ করবে। আপনিও কি মনে করছেন না? মানে ভয় পুরোপুরি কেটেছে কিনা যে না বাংলাদেশ জিততে যাচ্ছে এবং মোমেন্ট অফ দ্য ডে এর সঙ্গে তো মনে হয় একমতই হবেন, নয় কি?